নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার একটি নতুন গ্রামগঞ্জের ভূতের গল্পের সাথে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন এপিসোডে। গল্পে প্রবেশ করার আগে জানিয়ে রাখি, বরাবরের মতো আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আর আজ আপনি শুনতে চলেছেন লেখিকা পূর্বাশা চক্রবর্তী বিরচিত ভয়ের গল্প অসীমগঞ্জের ভূত প্রেত। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ণ। শুরু হচ্ছে অসীমগঞ্জের ভূত প্রেত। আজ পূর্ণিমা, চাঁদের আলো চুইয়ে পড়ছে আকাশ থেকে। নিষ্পন্দ এই চত্বরে কখনো কাউকে দেখা যায় না। একটা ঘুঙুরের শব্দ অনেকক্ষণ ধরে একটানা বেজে চলেছে। কেউ একটানা নৃত্যরত। মন্দিরের থামের পিছন থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি। ধীরে ধীরে এগিয়ে চলল নাট মন্দিরের দিকে। এখানে মেঝের উপর বিরাট কলকা করা, কোনায় ভরা লাল লাল রং। তবে আজ সেই লাল রংটা তাজা রক্তের। কারোর শরীর থেকে বেরিয়ে এসে কলকা ভরিয়েছে। একটা প্রদীপ জ্বলছে মৃদু ছন্দে। কিন্তু এখানে কে নৃত্যরত? একজন নারী নাকি পুরুষ? যে দাঁড়িয়ে দেখছিল সে নারী। সে চোখের সামনে কিছুই খুঁজে পায় না, শুধু কাটা কাটা কিছু স্মৃতি আলো ছড়িয়ে যায়। এই জন্মের নয়, গত জন্মের। এতদিনে সে বুঝে গেছে তার আসল পরিচয়। মৃত্যু তার শিয়রে। বেঁচে থাকতে হলে মরণপণ লড়াই করতে হবে। অসীমগঞ্জের পুরো মন্দিরটা যেন কতকালের সাক্ষী। বছরের পর বছর ওর ইট, কাঠ, পাথর নীরব হয়ে চলে গিয়েছে। কত হাহাকার, কত শত মানুষের কান্না। বুকের মধ্যে জমাট বাঁধা প্রাচীন খোলস যেন এই মন্দির। যারা ভয় পায় তারা ভয় পায়, কিন্তু যারা অভ্যাস করে ফেলেছে তাদের কাছে এই মন্দিরটাই যেন প্রাণ স্পন্দনের কেন্দ্র। আশ্চর্য একটা টান আছে এই মন্দিরে। হতে পারে গ্রামের মানুষ একটু ভয় ভয় থাকে। অনেকে বলেন এখানে নাকি প্রাচীন আত্মারা বন্দী আছে, তারা অন্য সবাইকে টানে। যারা বেঁচে আছে তাদের টেনে নেয়, নিজের দল ভারী করে। মন্দিরের গায়ে যে শিকড় বাকড় সহকারে গাছগুলো উঠে গিয়েছে, মাথা তুলে দাঁড়িয়েছে একেবারে উপরে, ওরা যেন প্রতিদিন নিঃশব্দে হাসে। কারণ সবাই এই মন্দিরকে দূরে করে রাখলেও একটা মেয়ে এখানে আসে। ও অনাথ বলে এই মন্দিরটাই যেন ওর পরিবার। মেয়েটার নাম কাকলি। ছোট থেকেই সবাই ওকে অনাথই বলে ডাকে। কখনো নিজের চোখে নিজের পরিবারকে দেখেনি, জানেও না পরিবারের অর্থ। গ্রামের মানুষকে নিয়ে থাকে, সবার সঙ্গেই বন্ধুত্ব আর সাধ্য মতো মেশে। সে বড় হয়েছে এই গ্রামেরই এক মাস্টার মশাইয়ের কাছে। ছোট থেকে তাকেই বাবা মশাই বলে ডাকে কাকলি। ও যখন একটু বড় হলো, মাস্টার মশাই তখন বললেন তিনি ওর জন্মদাতা বাবা নন। তাদের কোনোদিন খোঁজ ছিল না। কাকলিকে তিনি কিভাবে পেয়েছেন তাও তিনি বলেননি। কাকলি শুধু জানে তার কাছে মা, বাবা, অভিভাবক সবই একজন। তিনি বাবা মশাই। তবে কাকলির ইচ্ছে করে নিজের অতীত জানতে, বুঝতে, পড়ে নিতে। তবে সেই কষ্ট কাউকে বোঝাতে পারে না, তাই একা একাই ঘুরে বেড়ায়। ও যখন প্রথম এখানে এসেছিল সেদিন ছিল গোধূলি। আকাশ থেকে চুঁইয়ে পড়া হলুদ রাঙা আলোয় মন্দিরটা অদ্ভুত মায়াবী লাগছিল। সে যেন এক মায়া নগরীর মধ্যে এসে উপস্থিত হয়েছে।
মন্দিরের গায়ে জড়ানো কত শিকড় বাকড় সন্ধানী হয়ে খুঁজছিল কোনো একটা মানুষের হৃদয়, আর সেই হৃদয় যেন কাকলির। মন্দিরের সামনে একটা সরু লাল মাটির পথ, দুদিকে অসংখ্য লতাপাতা, ছোট ছোট গুল্ম আর বনফুলের ঝোপ, যেন গালিচা বেঁধে রেখেছে, স্বাগত জানাচ্ছে কাকলিকে। আর সেই পথ পেরিয়ে একটা বিরাট প্রাঙ্গণ, কিছু মাটির প্রদীপ এদিক ওদিক রাখা, কেউ হয়তো এখানে নিজের মনোবাঞ্ছা জ্বালাতে আলো জ্বালিয়েছিল। তারপর একটা নাট মন্দির, যার মেঝেতে বিরাট কলকা করা। এই মন্দিরের চারিদিকে নিজের মনেই ঘুরে বেড়াতে লাগলো কাকলি। হঠাৎ চোখে পড়ল ঠিক ডান দিক করে একটা কাঠের বাক্স, যেটার উপর পুরো ধুলোর স্তূপ। হাত দিয়ে যতটা সম্ভব ঝেড়ে বাক্সটা খুলল কাকলি। আশ্চর্য, ভিতরে দুটো নূপুর রাখা, ঠিক যেন কোনো এক নৃত্যরতা রমণী নাচতে নাচতে নূপুরটাকে রেখে দিয়েছে। তখন সন্ধ্যা নামছে। কাকলির একটুও ভয় করছে না, মনে হচ্ছে কোনো এক অদ্ভুত মন্ত্র বলে সারা গায়ে জোর পাচ্ছে। এখানে যেন কেউ তার কোনো ক্ষতি করবে না। কারোর একটা নির্দেশ একাত্ম চিত্তে মেনে চলেছে কাকলি। তার ফেরার কোনো তাড়া নেই, থেকে যাওয়ার সময়ের কোনো শেষ নেই। মন্ত্রমুগ্ধের মতো সেই নূপুরটা বার করে পায়ে পড়ল কাকলি। এবার তার কানে আসতে লাগলো কোনো একটা সুর, একটা তাল, যার সঙ্গে তাল মিলিয়ে নাচতে লাগলো সে। পরের দিন খুব সকালে ঘুম ভেঙে যায়। কাকলি ঘুম থেকে উঠে দেখে নিজের ঘরের বিছানায় শুয়ে আছে। বাবা মশাই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন, অর্থাৎ বাড়িতে আর কেউ নেই। ওর ঘরের জানালায় সকালে রোদ্দুর এসে পড়েছে, পাখি ডাক কানে আসছে, অর্থাৎ আবার একটা নতুন দিন। কিন্তু আগের রাতের কথা কিছু মনে পড়ছে না কেন? শুধু মনে পড়ছে ওই মন্দিরটায় গিয়েছিল, তারপর সেখান থেকে একজোড়া নূপুর খুঁজে পেয়েছিল। কোনো একটা সুর কানে এসেছিল, আর যে মেয়েটা কোনোদিনও নাচ জানতো না সে এক নাগাড়ে নাচছিল। কিন্তু তারপর কি হলো? কিভাবে বাড়ি ফিরে এলো কাকলি? না, কিচ্ছু মনে পড়ছে না। কোনো কিছুর উত্তর পেল না কাকলি, শুধু মনে মনে বলতে লাগলো ওই মন্দিরে ফিরতে হবে। বিকেল হবার আগেই সে ওইখানে পৌঁছে গেল। প্রাচীন স্মৃতির কবলে পড়েছে মনে হয় সেই মন্দিরটা। তবে আজ ভীষণ দুঃখ হচ্ছে। কিসের জন্য দুঃখ হচ্ছে তা কাকলি কিন্তু বুঝতে পারছে না। এখানে এলেই যেন মনের মধ্যে নানান ধরনের উচাটন চলতে থাকে। যেখানে একটা মানুষ নেই সেখানে কার জন্য এত দুঃখ? যদিও এর কোনো উত্তর কাকলি আগেও পায়নি আর এখনো পাচ্ছে না। যতবার এখানে এসেছে মনের মধ্যে যেন একটা ঝড় হতে থেকেছে। আজ যেন মনের মধ্যে থেকেই একটা গান বেজে উঠল। সে গানের সুর কাকলির কণ্ঠে জাগরিত হলো, আর এরকম ভাবে একটা আস্ত গান গেয়ে ফেলল সে। অবাক হয়ে কাকলি ভাবল, এই গান তো আগে কখনো শোনেনি, তাহলে কি করে জানলো এই গানের শব্দ? কি করে বুঝলো এই গানের সুর? কি করেই বা গেয়ে ফেললো একবারে? এরকম আরো কত যে প্রশ্নের উত্তর কাকলি পায়নি তা সে নিজেও জানে না। দিনের পর দিন এভাবেই কাটতে লাগলো। সময় পেলে, সুযোগ পেলেই মন্দিরে ছুটে যেত সে। বসে গান গাইতো, নাচ করত। ধীরে ধীরে মন্দিরের সঙ্গে
কোনো এক অদৃশ্য সম্পর্কে জড়িয়ে পড়ল যেন এখানে এককালে তার নিত্য আনাগোনা ছিল। কাকলি যেন কোনোদিনই এই গ্রামের মেয়ে ছিল না, সে অন্য কেউ, তার কোনো এক অন্য পরিচয় আছে। আর দেখতে দেখতেই প্রায় কয়েকটা বছর পেরিয়ে গেল। এখন আর কাকলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারে না। এই কটা বছরে যেন ভেঙে গেছে ওর শরীর, সারা মুখে বলিরেখা প্রকট হয়ে উঠেছে। মনে হচ্ছে শরীর থেকে কেউ যেন ধীরে ধীরে শুষে নিয়েছে রক্ত। এখন ওর প্রতিদিনের অভ্যাস এক টানা সুরে নুপুর পায়ে নাচ। গ্রামের লোক তো ভেবেছে পাগল হয়ে গেছে মেয়েটা। আর সেদিন দুপুরবেলা গোটা আকাশ জুড়ে ঘন কালো মেঘ, যেন কাল রাত্রি নেমেছে। আর তার সাথে শুরু হলো প্রবল বৃষ্টি। এত বৃষ্টি যেন এর আগে চরাচর কখনো দেখেনি। প্রত্যেকদিন দুপুর গড়িয়ে বিকেলের দিকে এগিয়ে আসলেই ঘর ছেড়ে বেরিয়ে যেত কাকলি। সন্ধ্যা পর্যন্ত থাকত মন্দিরে। এতদিনে এই কথা গ্রামের প্রায় সবাই জেনে গেছে, কিন্তু আশ্চর্য, কেউ কখনো কাকলিকে বারণ করেনি, এমনকি বাবা মশাইও না। তবে কাকলি নিজের শরীরের মধ্যে নানান পরিবর্তন বুঝতে পারে। সে যেন ক্রমশই দুর্বল হচ্ছে। কেন এই দুর্বলতা সেটা কাকলির বোধগম্য হয় না। তবু যেন নেশা থেমে থাকে না। পায়ে নুপুর পড়লেই আলাদা একটা মানুষ হয়ে ওঠে কাকলি। যেন বহু যুগ আগে থেকেই এই অভ্যাস ছিল ওর। আর এটা শুধু জন্মের রূপান্তর মাত্র। সেদিন আকাশে এত মেঘ করেছে যে চারিদিকে কেমন একটা ঘোলাটে লাগছে। আর বৃষ্টি তার মধ্যে রহস্য বাড়িয়েছে বিস্তর। লাল পাড় শাড়িটা পরে কাকলিকে যেন একদম অন্যরকম লাগছে। ধীরে ধীরে মন্দিরের চত্বরে প্রবেশ করছে কাকলি। চারপাশের আবহাওয়া যেন ক্রমশ জটিল হচ্ছে। তবে আজ এর মাঝেই কিছুর একটা খোঁজ করছে কাকলি। গত কয়েকদিন ধরেই নজরে পড়েছে ওই দরজাটা। মাথায় ঝোঁক চেপেছে। ওই দরজাটার ওপারে কি আছে তাও কে জানতেই হবে। কদিন ধরে অনেক চেষ্টা করেছে, কিন্তু এই দরজায় যেন বহু বছরের শক্ত আঁটুনি। কিছুতেই আর দরজাটা খোলা যায় না। দরজার বাইরে একটা বিরাট তালা ঝুলছে, কিন্তু সেই তালা খোলা যায় না। কেন? এক অদৃশ্য ম্যাজিকে যেন সেটা প্রচণ্ড শক্ত হয়ে বসে আছে, যেন দাঁত কামড়ে পড়ে রয়েছে। কিছুতেই এই দরজা খোলা যাবে না। তবে আজ আর হার মানবে না কাকলি। একটা বিরাট শাবল নিয়ে এসেছে। হয়তো সাধারণ দিনে এটা সম্ভব ছিল না, কেউ না কেউ ঠিক দেখে নিত, কিন্তু আজ সম্ভব। কারণ এই প্রচণ্ড বৃষ্টিতে গোটা গ্রাম হয়তো ঘুমিয়ে পড়েছে। বাড়ি থেকেই শাবলটা নিয়ে এসেছিল কাকলি। এটা দিয়েই এখন দরজাটা ভাঙবে। তারপর কোনো এক বন্দিনী যেন সামনে আসবে ওর। বহুকালের নীরব রহস্য আজ ভাঙবে কাকলি। শাবলটা দিয়ে প্রচণ্ড আঘাত করতে হলো বেশ কয়েকবার। ধীরে ধীরে দুর্বল দরজাটা হাল ছেড়ে দিল, আত্মসমর্পণ করলো যেন। আর শেষ আঘাতটায় ছিটকে খুলে গেল দরজার দুই পাল্লা। হাঁ হয়ে খুলে গেল দীর্ঘদিনের বন্ধ ঘরটা। বৃষ্টির সাথে সাথে এখন আকাশে বিদ্যুতের খেলা শুরু হয়েছে, তাই আলোর ঝলকানি মাঝে মধ্যেই ছড়িয়ে পড়ছে সর্বত্র। ঘরটার ভেতর প্রবেশ করল কাকলি। কোণার দিকে একটা ছোট্ট জানলা। জানলাটা খুলে দিল, আর সেখান দিয়েই বিদ্যুতের আলো ছিটকে এলো ঘরের মধ্যে। গোটা ঘরে ধুলোর আস্তরণ। ঘরের একদিকে
একটা নীল রঙের কাপড়ে মোড়া বিশাল কোনো এক মূর্তি। সেই মূর্তিটার সামনে গিয়ে দাঁড়ালো কাকলি। একটু দোটানায় পড়েছে বোধ হয়। খুব ইচ্ছে করছে মূর্তিটিকে সামনে থেকে দেখতে, কিন্তু পারছে না। ওর মন যেন বিপদ সংকেত দিচ্ছে, বলছে মূর্তি যেভাবেই আছে সেভাবেই থাক, তুই বেরিয়ে যা ঘর থেকে। কিন্তু মস্তিষ্ক মূর্তির চেহারা দেখতে চায়, যেন বলছে এত কষ্ট করে এই ঘরে এলি, মূর্তির রূপ দর্শন না করেই চলে যাবি। মনে মনে কাকলি বিড়বিড় করতে লাগলো, কি করব আমি এখন? দেখব মূর্তিটাকে নাকি? প্রচণ্ড শব্দে বাজ পড়ল একটা। চমকে উঠে ছিটকে গেল কাকলি। আর ঠিক সেই সময় মূর্তির ওপরে থাকা সেই নীল রঙের বিশাল পর্দাটা এক লহমায় সরে গেল। যেন দীর্ঘদিন ঘুমন্ত থাকার পর এবার তার জাগরণের সময় হয়েছে। জানলা দিয়ে আসা বিদ্যুতের আলোয় কাকলি দেখতে পেল ওর সামনে প্রকাশিত এক বিশাল যক্ষের মূর্তি। আর এরই মাঝে সমানে চলছে বিদ্যুতের ঝলকানি। চোখের সামনে যক্ষের মূর্তি অধিষ্ঠান করছে। গায়ে রক্ত হিম হয়ে গেল কাকলির। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো কাকলি। উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগলো নাট মন্দিরের দিকে। ছুটতে ছুটতে নাট মন্দিরের আগেই একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল কাকলি। অজস্র লাল ফুল পড়ে রয়েছে এখানে, আর তার পাশে ফোঁটা ফোঁটা রক্ত। এবার কাকলির চোখ পড়ল ও ডান দিকের দেওয়ালটার দিকে, যেখানে চাপ চাপ রক্তে লেখা রয়েছে কিছু একটা। কিন্তু এটা কোন ভাষা? 5টা লাইনের কোনো একটা সূত্র নাকি কোনো বিবরণ? লেখা আর লেখার মাঝে 2-1টা ছবি। কাকলির মাথায় কিছুই ঢুকল না। কে নিজের রক্তে 5টা লাইন লিখেছে? কি বোঝাতে চেয়েছে সে? প্রথম 4টি লাইনের কোনো মানে উদ্ধার করতে পারেনি কাকলি। ঠিকঠাক আলো ছিল না, আধো অন্ধকারে এই লেখা পড়া যায় না। শুধু শেষ লাইনের 2টো শব্দ পড়তে পেরেছে। অক্ষর জ্ঞান আছে কাকলির, তাই 2টো শব্দ অনায়াসেই চিনে নিল। ওখানে লেখা যক্ষের জাগরণ। কাকলির বুকের ভেতরটা যেন কুঁকড়ে গেল। না জেনেই কি নিজের বিপদ ঘনিয়ে আনলো, নাকি সবই হচ্ছে কোনো এক নির্ধারিত নির্দেশে? কিছুই বুঝে উঠতে না পেরে নাট মন্দিরের দিকে ছুটতে লাগলো। সেখানেই আছে দেবী মূর্তি, যার সামনে এতদিন নৃত্য প্রদর্শন করেছে কাকলি। আর সেখানে পৌঁছতে দেখল একটা ছায়ামূর্তি যেন একবার এদিকে আরেকবার ওদিকে সরে যাচ্ছে। থামের আড়াল থেকে লুকিয়ে দেখতে লাগলো কাকলি। যার নৃত্য দেখা যাচ্ছে সে কি পুরুষ না মহিলা কিছুতেই বুঝে উঠতে পারল না। বাইরে অঝোরে বর্ষণ হচ্ছে, মনে হচ্ছে যেন আকাশের সমস্ত জলরাশি আজ এই গ্রামের উপর নামবে। অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল কাকলি। যে ছায়ামূর্তি এতক্ষণ অনবরত নৃত্য প্রদর্শন করছিল, আচমকা সে থেমে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে কাকলির দিকে ফিরতে লাগলো। সে যখন একেবারে কাকলির দিকে ফিরে গিয়েছে, তখন কাকলি যা দেখল তা দেখে ওর বুকের রক্ত হিম হয়ে গেল। কাকলি দেখল নারী মূর্তিকে হুবহু ওর মতন দেখতে। দুইজনের চেহারায় এক বিন্দু অমিল নেই। নারী মূর্তির কপালের মাঝে রক্তবর্ণের তিলক, 2 পায়ে নূপুর, পরনে লাল পাড়ের শাড়ি, 2টো হাত লাল টকটকে, যেন এইমাত্র সে রক্ত ঘেঁটে এসেছে। গলা শুকিয়ে গেল কাকলির, হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। কি মনে হতে নিজের হাতের দিকে তাকালো কাকলি, আর আশ্চর্য হয়ে দেখল তারও 2টো হাতে মানুষের রক্ত লেগে আছে। লাল টকটকে
আলতার মতো। এই ঘটনার পর দুদিন প্রচণ্ড জ্বরে বিছানা ছেড়ে উঠতে পারল না কাকলি। আগের দিন টলতে টলতে বাড়ি ফিরেছে। বাড়িতে ফিরে রক্তে ভেজা 2 হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তারপর শরীরটা ছেড়ে দিয়েছিল বিছানায়। পরে বুঝতে পারল উঠতে পারছে না। কাকলির সারা শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে। বাবা মশাই এসে ওষুধ দিয়েছিলেন, তবুও জ্বর সারেনি। পরে কবিরাজ মশাই এসেছিলেন, দেখে বললেন এই জ্বর সারতে নাকি বেশ কিছুদিন লাগবে। বিছানা থেকে বাইরে জানালার দিকে তাকিয়েছিল কাকলি। জ্বরের ঘোরেই শুনতে পেয়েছিল কবিরাজ মশাই বলছেন, গ্রামের অবস্থা ভালো নয়। পরপর 2 দিন কাকুলির বয়সী 2জন মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে ওই পৌর মন্দিরটার কাছ থেকে। এই 2 দিন বাড়ি থেকে বের হয়নি কাকলি, বিছানায় শয্যাশায়ী। 3 নম্বর দিন রাতের দিকে জ্বরটা কিছুটা নামল। শরীরটা একটু ঠিক লাগলো কাকলির। বোধ হলো এখন বোধহয় মাঝরাত। পাশের ঘরেই বাবা মশাই ঘুমোচ্ছেন। একটু জল খাবে বলে উঠেছিল কাকলি। দরজা খুলে দাওয়া এসে দাঁড়ালো। আজ বোধহয় অমাবস্যা, তাই বাইরে গুমোট অন্ধকার। এতটুকু আলো কোথাও নেই। অন্ধকারটাই বেশ লাগছিল কাকলির, তাই বোধহয় দাঁড়িয়েছিল চুপচাপ। আচমকা মনে হলো কেউ যেন একটা হাত রাখলো তার পিঠে। চমকে উঠে পিছন ফিরল কাকলি। তারপর যা দেখল তাতে মুখটা রক্তহীন হয়ে গেল। কাকলি দেখল ওর পিছনেই দাঁড়িয়ে আছে ঠিক ওরই মতো হুবহু দেখতে সেই অপর মানুষটি। শুধু পার্থক্য এটাই যে দাঁড়িয়ে রয়েছে সে বোধহয় মানুষ নয়, অন্য কিছু। কারণ তার ঠোঁটের দুদিক দিয়ে ধারালো 2টি দাঁত বেরিয়ে রয়েছে। চোখ 2টি যেন ঠিকরে বেরিয়ে আসছে কোটর থেকে। সারা মুখে কতগুলো লাল লাল রেখা, যেন কেউ আড়াআড়ি করে চিড়ে দিয়েছে মুখটা। আর 2 হাতে ধারালো নখ সে উঁচিয়ে রয়েছে কাকলির দিকে। আর মুখে একটা ক্রূর হাসি, বিচ্ছিরি, বিভৎস। চিৎকার করে উঠল কাকলি। কোনো মতে বলতে পারল, কে কে তুমি? কোনো উত্তর এলো না। শুধু 2টো হাত উঠে এলো কাকলির গলায়। ধারালো নখ বসিয়ে দিতে চাইছে সে, চাইছে কাকলির মৃত্যু। তার ক্রূর হাসি আকাশ বাতাস ফাটিয়ে দিচ্ছে। ঠিক এমন সময় কাকলির কণ্ঠে বেজে উঠল একটা সুর। সেই সুর যে সুরে কাকলি নৃত্য পরিবেশন করে। সুরটা শুরু হতে ক্রমশ যেন শক্তি কমে আসতে লাগলো সেই বিভৎস মূর্তিটার। বন্ধ হয়ে আসতে লাগলো চোখ 2টো। দুর্বল হয়ে গেল হাতের শক্তি। ধীরে ধীরে কাকলির গলা ছেড়ে দিল সে। তারপর ক্রমশ যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। প্রায় ভোররাতের দিকে ঘুম এসেছিল কাকলির। ভোরের আলো যখন ঘরে এসে পৌঁছল তখন অঘরে ঘুমোচ্ছে সে। রাতের ঘটনা দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে তাকে। অনেকদিন ধরে কাকলি যা করছে কোনোটাই যেন সে নিজে করছে না, সবটাই যেন তাকে দিয়ে করানো হচ্ছে। তবে বাঁচতে চায় কাকলি, আর 5টা মেয়ের মতো স্বাভাবিকভাবে বাঁচতে চায়। আরও একটা চিন্তা ওর মাথায় ঘোরাফেরা করছে।
ওই যে দুটো মেয়ে, ওরা হঠাৎ করে মারা গেল কেন? কেনই বা তারা ওই পুরো মন্দিরটার কাছে গিয়েছিল? সুস্থ হয়ে উঠলে এই সব কিছুর খোঁজ করবে কাকলি, ঠিক খুঁজে বার করবে আসল ঘটনাটা। দুটো দিন পর শরীরটা একটু সুস্থ হওয়ার পর কাকলি স্নান করতে গেল পুকুর ঘাটে। দুপুরবেলাটা এমনি ফাঁকা থাকে, অগত্যা সেই সময়টাই বেছে নিল। এখন সারা গ্রামে রটে গিয়েছে একা একা গ্রামের মেয়েরা যেন রাস্তায় না বেরোয়। সবার মনেই কেমন একটা জমাট ভয় কাজ করছে। তবে কাকলি একা একা চলাফেরাতেই অভ্যস্ত, তাই ওকে আলাদা করে কেউ বারণ করেনি। বাবা মশাই শুধু একবার বললেন, দেখে শুনে চলাফেরা করো, বুঝতেই তো পারছো কোনো এক অদৃশ্য শক্তি যেন রাজ করছে এই গ্রামে। তবে তাকে আটকানোর ক্ষমতা আমাদের কারণ নেই, যার আছে সে সঠিক সময় প্রকাশিত হবে। এই কথার অর্থ কাকলি বুঝতে না পারলেও মনে মনে কেমন একটা অপরাধ বোধ কাজ করছিল। পুরো মন্দিরের মূর্তিটা যেন মনে মনে ভয় ধরিয়ে দিয়েছে কাকলির। আজ আকাশটা বেশ পরিষ্কার, সকাল থেকেই ভালো রোদ্দুর উঠেছে। তাও দুপুরের পর এখন আর কেউ বাইরে থাকে না। কাকলির সাহস বরাবরই বড্ড বেশি, কাউকে তোয়াক্কা করার মেয়ে সে নয়। যদিও কয়েকদিন আগে রাতে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনায় কাকলি যে ভয় পায়নি তা কিন্তু নয়। তবে ও একটা বিষয় বুঝে গিয়েছিল, কোনোভাবে ওই সুর ওর রক্ষা কবচ, কোনো আসুরিক শক্তি ওর কোনো ক্ষতি করতে পারবে না। ধীরে ধীরে আবার চলে এলো সেই পূর্ণিমার দিনটা। তার আগে অবশ্য মাঝে মধ্যেই মন্দিরে গিয়ে কিছুর খোঁজ করে চলেছে কাকলি। ওই মেয়ে দুটোর মৃত্যুর কারণ ওকে তাড়া করে বেড়াচ্ছে। কাকলি অস্বীকার করতে পারে না যে মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। বন্ধ ঘরের যে মূর্তিকে ও মুক্ত করেছে তার জন্যই কি প্রাণ দিতে হলো ওই দুটো মেয়েকে? আর তৃতীয় প্রাণটা কি তবে কাকলিকে দিতে হবে? বুকের মধ্যে একটা অজানা আশঙ্কার সমানে কড়া নাড়ছে। আজ সারা আকাশে ঝলমল করবে আলো, আর সেই আলো ডিঙিয়ে মূর্তির সামনে গিয়ে দাঁড়াবে কাকলি। সে প্রশ্ন করবে তার অপরাধ কি। এই মন্দিরে যে তাকে টেনে আনা হয়েছে সেটা তো কোনো অংশে মিথ্যে নয়, আর তারপর থেকে যা হয়েছে কোনোটাই কাকলির হাতে ছিল না। কোনো এক অদৃশ্য শক্তি সমানে তাকে নিয়ন্ত্রণ করে চলেছে। কাকলি সেই নিয়ন্ত্রণ কাটাতে পারেনি। ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করল কাকলি। আজ চারিদিকে চাঁদের আলোর বন্যা, সন্ধ্যার পরেও ঝকঝকে পরিবেশ। কাকলি এক মুহূর্ত আর দেরি করল না, নাট মন্দির পেরিয়ে ছুটে চলল ওই বিশেষ ঘরটির দিকে যেখানে মূর্তিটা আছে। যথাসময় সেখানে পৌঁছে গেল, আর ঘরে ঢুকে যা দেখতে পেল সেটা আগে থেকে আশা করেনি কাকলি। ঘরের মধ্যে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে একাধিক কাগজপত্র, কেউ যেন এই ঘরে ঢুকে লণ্ডভণ্ড করেছে। বাদামি রঙের পাতার সেই কাগজগুলো হাওয়ায় উড়ছে এদিক ওদিক, এলোমেলো হয়ে আছে গোটা ঘরে। কাকলি হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল, তারপর ধীরে ধীরে পাতাগুলি দেখতে লাগল। ঘরের ঠিক মাঝে একটা গোল বাক্স, যে বাক্সের উপর লাল রঙের একটা উজ্জ্বল পাথর বসানো। যতগুলো পাতা চারিদিকে ছড়িয়েছিল সেগুলোতে কিচ্ছুটি লেখা নেই, কিন্তু এই কাঠের বাক্সের মধ্যে কি রাখা আছে? আগ্রহ বাড়তে কাঠের বাক্সের মুখটা খুলে ফেলল কাকলি। ভিতরে একটা জরাজীর্ণ পুঁথি। এককালে কাকলি বাবা মশাইয়ের কাছ থেকে পুঁথি পাঠ শিখেছিল, তাই এই পুঁথিও সে পড়তে পারবে বলেই মনে হয়। চাঁদের আলোয় ঝলমলে ঘরে সে পুঁথি পাঠ করতে লাগল, আর ক্রমশ সে চমকে চমকে উঠতে লাগল।
সম্পূর্ণ পুঁথিটা পড়ার পর বিস্ময়ের সীমা রইল না কাকলির। এটা কোনো সাধারণ পুঁথি নয়, এখানে লেখা কাকলির গত জন্মের কথা। কাকলি জানতে পারে সে কোনো সাধারণ নারী নয়, ভৈরবের সঙ্গে তার সম্পর্ক এই বিশ্ব চরাচর জানে। তাই তো এই মন্দিরে ফিরে এসেছে কাকলি, জাগিয়ে তুলেছে যক্ষকে। শেষ বারের মতো তোলপাড় করে সে ফিরে যাবে তার ভৈরবের কাছে। কাকলি এক অন্য নারীতে রূপান্তরিত হয়ে ওঠে। মন্দির চত্বর সে আর ছাড়তে চায় না, সে আর মৃত্যুকে ভয় পায় না। তার এখন একটাই লক্ষ্য, ভৈরবকে জাগিয়ে তোলা। পুঁথিতে লেখা আছে এর জন্য কঠোর তপস্যা করতে হবে, দিনের পর দিন ধ্যানমগ্ন থাকতে হবে। বাইরের কোনো আঘাত তাকে যেন একটুও বিচলিত করতে না পারে। পুঁথিতে লেখা প্রত্যেকটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে কাকলি। সে জানে সে যদি ঘরে নাও ফিরে যায়, কেউ তাকে খুঁজতে আসবে না। তার প্রতি মানুষের মধ্যে এত টান নেই। অনেকদিন আগে একবার বাবা মশাই বলেছিলেন, যখন সময় হবে তখন তুমি ফিরে যাবে, সেদিন তোমাকে আমি খুঁজব না, মানব তুমি তোমার নিজের রূপে ফিরে গেছো। সেদিন বুঝতে না পারলেও এখন কাকলি বোঝে বাবা মশাইয়ের এই সকল কথার অর্থ। বাবা মশাই আগে থেকেই বোধহয় সমস্তটা জানত, কিন্তু তিনি চেয়েছিলেন কাকলি নিজেই নিজের রহস্যের সমাধান করুক। আর এখন দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। কাকলি এখন এক সাধিকা হয়ে উঠেছে, এক মনে ধ্যানমগ্ন থাকে। সে শুধু তার ভৈরবের কাছে ফিরে যেতে চায়, তবে এর মধ্যেও তার উপর আঘাত এসেছে বারবার। যক্ষের ঘরে থাকা পুঁথি থেকে কাকলি জানতে পেরেছে ওই দুটো মেয়ের মৃত্যুর কারণ জেগে ওঠা যক্ষের অভিশাপ। যক্ষ জেগে ওঠার পরে এক অদৃশ্য শক্তি ক্রিয়াশীল হয়েছে এই মন্দির চত্বরে। সন্ধ্যার পর মন্দির চত্বরে স্বেচ্ছায় আসা অপর দুই নারী যে ওই অদৃশ্য আসুরিক শক্তির আঘাতেই মৃত, তা ক্রমশ জানতে পেরেছিল কাকলি। কারণ ধ্যানমগ্ন অবস্থাতে সে ঘটে যাওয়া সমস্ত কিছু তার চোখের সামনে দেখতে পেয়েছে। কাকলির সাধনা যদি সফল হয়, তবে ভৈরবের সঙ্গে তার মিলন ঘটবে পূর্বজন্মের মতো। তবে সেই দিনটা আসতে আর বেশি দেরি নেই। আর আজ সেই পূর্ণিমা। কাকলি জানে আজ একটা ভয়ঙ্কর তোলপাড় হবে। সেই ঝড়ের সঙ্গে লড়তে হবে কাকলিকে, তাকে জীবন ও মৃত্যুর সঙ্গে লড়তে হবে। সব শেষে বিজয়িনীর হাসি তার মুখে থেকে যাবে, সে মিলে যাবে তার ভৈরবের সঙ্গে। আজ এতদিনের সাধনার বেশ ছেড়ে অপূর্ব নারীর রূপে সেজে উঠল সে। তার কপালের মাঝে রক্তচন্দনের তিলক, পায়ে পড়ে নিল ঘুঙুর। চাঁদের আলো যখন বিশ্ব চরাচরে রাজত্ব করে বেড়াচ্ছে, পুরো মন্দিরের উন্মুক্ত প্রান্তর বেয়ে নেমে আসছে চাঁদের রোশনাই, ঠিক সেই মুহূর্তে কাকলি নাট মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর তুমুল ঝড় উঠল। চাঁদের আলো ঢাকা পড়ল কালো মেঘে। চারপাশ তোলপাড় হয়ে যাচ্ছিল, তবে কাকলি থামল না। ঝড়ের ঝাপটা এসে লাগলো তার গায়ে, বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিল নাট মন্দির। কাকলি থামল না। অদৃশ্য আসুরিক শক্তি এবার ছুরির ফলার মতো আঘাত করতে লাগলো কাকলির শরীরে। ক্রমশ রক্তাক্ত হতে লাগলো সে। আরো কিছুক্ষণ পর সে থামল। যে ঘরে যক্ষ মূর্তি ছিল, সেই ঘরে দ্রুত পায়ে ছুটতে লাগলো কাকলি। ঘরে ঢুকে মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। এতদিন যার আড়ালে ছিল সেই মূর্তি, সেই বিরাট কাপড়টা
আবার আস্তে আস্তে জড়িয়ে দিল মূর্তিটিকে। যক্ষমূর্তির পাশে রাখা বিরাট তরবারিটা নিয়ে এলো, আড়াআড়ি চিরে ফেলল নিজের ললাট। বিন্দু বিন্দু রক্তে ভরে উঠল নাট মন্দির। কাকলির সমস্ত শরীরে শক্তি শেষ হয়ে আসছে। সে লুটিয়ে পড়ল মেঝেতে। একটা তীব্র আলো চোখে এসে লাগলো, কিন্তু কাকলির শরীরে আর কোনো ব্যথা নেই। কাকলির মনে হলো এটা বোধহয় নবজন্ম। চারিপাশ কেমন শান্ত হয়ে গিয়েছে। এতটুকু যন্ত্রণা কোথাও নেই, যেন এই পৃথিবী শিখে গিয়েছে নবজন্মের মন্ত্র। কাকলি দেখল তার সামনে ভৈরবের মূর্তি। নিজের প্রাণকে সঁপে দিল ভৈরবের পায়ে। জন্মান্তরের সীমানায় দাঁড়িয়ে ভৈরবের সঙ্গে নিজেকে বিলীন করে দিল কাকলি। এখন আপনারা হয়তো ভাববেন, এই কাকলি আসলে কে ছিল? কেন সে নিজেকে ভৈরবের সঙ্গে বিলীন করে দিল? তার সঙ্গে এইসব উদ্ভট ঘটনাই বা কেন ঘটল? আর ওই দুটি মেয়েই বা কে ছিল যারা বিনা কারণে মারা গেল? তাহলে আসুন সমস্তটা খোলাসা করে বলা যাক। আসলে এই গ্রামের ইতিহাসে গভীরভাবে লুকিয়েছিল এক বিস্তৃত অধ্যায়। এক ভৈরবী, যার নাম ছিল কাকলি, ভৈরবের উগ্র ভক্ত, তার শক্তির একাংশ রূপিণী। পূর্বজন্মে সে মানুষ রূপে জন্ম নিয়েছিল। এক কঠিন তপস্যা শুরু করেছিল ভৈরবের চরণে নিজেকে সমর্পণ করতে। আর পূর্বজন্মে সে যখন মানুষ হয়ে জন্মেছিল, তখনও ছিল সে এই বাবা মশাইয়ের একমাত্র নিজের কন্যা। কিন্তু তার সাধনা পূর্ণ হওয়ার আগেই ঘটে যায় এক নির্মম বিশ্বাসঘাতকতা। গ্রামে থাকা দুই ঈর্ষান্বিতা মেয়ে, যারা নিজেরাই তন্ত্রে প্রবেশ করতে চেয়েছিল, যারা কাকলিকে দেখে তন্ত্র সাধনার শক্তির লোভে কাকলির বিরুদ্ধে অপবাদ রটিয়ে দেয়। তন্ত্রের নামে কুকর্ম করেছে সে, আর এই মিথ্যে অভিযোগে গ্রামবাসীরা কাকলিকে প্রকাশ্যে শাস্তি দেয়, জ্যান্ত পুড়িয়ে মন্দির ধ্বংস করে দেয়। ওই দুই মেয়ের ষড়যন্ত্রে কাকলির সাধনা ভঙ্গ হয়, আর তার অশান্ত আত্মা বিলীন হয় মন্দিরের ধ্বংসাবশেষে। বছর 8 পর এক রাতে ধ্বংসস্তূপের পাশ থেকে এক সদ্যজাত কন্যা শিশুকে কুড়িয়ে পান সেই বাবা মশাই। মেয়েটির বুকের মাঝে একটি অলৌকিক চিহ্ন ছিল, ভৈরবের ত্রিশূলের মতো। বাবা মশাইয়ের হৃদয় যেন কাঁপুনি ওঠে। এ তো সেই চিহ্ন, এ তো সেই কাকলি, তাঁরই মেয়ে, যাকে আগুনে পুড়তে দেখেছিলেন তিনি। সময়ের আবর্তে ফিরে এসেছে সে, এই জন্মে আবার ভৈরবের কাছে ফিরে যাওয়ার জন্য। এরপর কাকলি বড় হয়, আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা। ধীরে ধীরে সে একটি পুরনো পুঁথি পায়, আর তার পৃষ্ঠা খুলতেই তার পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে। অতীতের সেই দুই মেয়ের অপরাধে তাদের এ জন্মেও মৃত্যু হয়েছিল। সেই মেয়ে দুটিও এ জন্মে জন্মেছিল, এবং ভৈরব তাদের নিজের হাতে শাস্তি দিয়েছে। তবে এ জন্মে আর সাধনা বিফলে যায়নি। কাকলি আবার ফিরে গেছে তার ভৈরবের কাছে। অনেক সময় জীবনের এমন কিছু ঘটনা যেগুলোকে সত্যি বলে মানতে ইচ্ছে করে না, মনে হয় সেগুলোকে গল্প বলেই চালিয়ে দিই। তাই আজ এই ঘটনাটি আপনাদের সামনে গল্পের আকারে পরিবেশন করার উদ্দেশ্য এইটাই। যদি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। আর সেই প্রশ্নটি হচ্ছে, সেদিন ঝড় বৃষ্টির রাতে যখন কাকলি নাট মন্দিরের দিকে দৌড়ে যাচ্ছিল, তখন রক্তে লেখা সেই শব্দগুলোর মধ্যে যে শব্দ দুটো সে পড়তে পেরেছিল, সে দুটি কি ছিল? অবশ্যই আপনার নামের সঙ্গে সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক
আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। ছাইঘড়িয়া পশ্চিমপাড়া থেকে গোলাম মুর্তুজা, দক্ষিণ 24 পরগনা মল্টি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, জয়পুর থেকে রানা, কোচবিহার দিনহাটা থেকে পারভেজ, চাকদহ থেকে সাথী আরোহী ওজো, তামিলনাড়ু থেকে বিশ্বজিৎ সিং, নবদ্বীপ থেকে শঙ্কর মণ্ডল, গড়বেতা থেকে সবুজ, অনু ও পিঙ্কু, পূর্ব মেদিনীপুর নটেশ্বরী চক থেকে গণেশ দাস, রিয়া দাস এবং মিঠু দাস, ব্যাঙ্গালোর থেকে রাহাত, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুই দাস, কুমোরটুলি থেকে মধুমিতা সাহা এবং তার ছেলে সায়ন সাহা, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার, সুন্দরবন থেকে রনি দাস, থানা ঢোলা সিনারনপুর পয়লাঘেরি থেকে দেবাশিস নাইয়া, বনগাঁ থেকে স্বস্তিকা ভৌমিক, দক্ষিণ 24 পরগনা ফলতা থেকে হাসানুর শেখ, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল এবং পূজা মণ্ডল, কোচবিহার থেকে প্রশান্ত এবং জয়নগর থেকে ইসমাইল খান। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে আরেকটি রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা যারা আমাদের আরও দুটি চ্যানেল গপ্পখুর এবং পিশাচ পর্ব এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট চ্যানেল দুটি সাবস্ক্রাইব করুন একের পর এক ভৌতিক গল্প শোনার জন্য। ধন্যবাদ।